হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা এনএম-জিএনএম 2024-এর জন্য স্পেশালি যে প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি সেটি হলো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের প্র্যাকটিস সেশন। সেখানে আমরা ক্যাটাগরি 1-এর টোটাল যে 15টি প্রশ্ন থাকে সেই 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সবাই অ্যাটেন্টিভলি এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো এবং না পারলে নিজের প্রিপারেশনকে আরও বাড়াও, আর যদি পারো তাহলে তো অল দি বেস্ট। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? অপশন এ ভর, অপশন বি ত্বরণ, অপশন সি বল, অপশন ডি রোধ। তো দেখো, ভেক্টর রাশি বলতে বোঝায় যে সমস্ত রাশির মান এবং দিক উভয়ই রয়েছে। তো সেই অর্থে ভেক্টর রাশি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, বল। পরের প্রশ্ন যেটি রয়েছে, সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি? কর্মক্ষম ইঞ্জিন এখানে কোনটি? অপশন এ পেট্রোল ইঞ্জিন, অপশন বি ডিজেল ইঞ্জিন, অপশন সি ইলেকট্রিক ইঞ্জিন, অপশন ডি স্টিম ইঞ্জিন। তো সবথেকে ভালো কর্মক্ষম ইঞ্জিন সেটি হলো অপশন সি, ইলেকট্রিক ইঞ্জিন হলো সবথেকে কর্মক্ষম ইঞ্জিন। চলে আসি পরের প্রশ্ন, নিচের কোনটি বস্তুর স্বকীয় ধর্ম? অপশন এ ভর, অপশন বি ওজন, অপশন সি উভয়, অপশন ডি কোনোটিই নয়। তো 43 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে নিচের কোনটি বস্তুর স্বকীয় ধর্ম? তো স্বকীয় ধর্ম, এ তো একদম সোজা প্রশ্ন। স্বকীয় ধর্ম হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, বস্তুর ভর, তারপরে পারমাণবিক ক্রমাঙ্ক, এগুলো হচ্ছে সব কি স্বকীয় ধর্ম। অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হলো অপশন এ পরমাণু, অপশন বি অণু, অপশন সি নিউক্লিয়াস, অপশন ডি ইলেকট্রন। তো রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে সেটি হলো অপশন এ ইজ কারেক্ট, পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। চলে আসি এবার পরের প্রশ্নে, কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি কি হবে? বলছে কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি কি হবে? অপশন এ দ্বিগুণ হবে, অপশন বি অর্ধেক হবে, অপশন সি 1/4 হবে, অপশন ডি কোনোটি নয়। ফার্স্ট তোমরা এটাকে করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে দিয়ে তারপর আমি করে দিচ্ছি, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। দেখো, ফার্স্ট যে বস্তুর বেগ আমরা অর্ধেক করছি, ধরে নিই যে বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে v1, তাহলে বস্তুর প্রাথমিক বেগ v1, তাহলে তার গতিশক্তি কি হবে? তাহলে তার গতিশক্তি আমি ধরে নিচ্ছি, গতিশক্তিটাকে আমি ধরে নিচ্ছি a দিয়ে, তাহলে বস্তুর গতিশক্তি কি হবে? হাফ m v1 এর স্কোয়ার, তাই না? আমরা বস্তুর গতিশক্তি সমান জানি হাফ mv স্কোয়ার, এটাই তো ফর্মুলা। যেহেতু প্রাথমিক বেগটা আমরা দেখেছি যে v1, সেই জন্য এখানে v1 এর স্কোয়ার দিয়ে বলছে বস্তুর বেগটাকে আমি অর্ধেক করে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বেগটা কি হয়ে যাচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে বেগটা হয়ে যাচ্ছে v1/2। তাহলে v1/2 হলে তাহলে তার গতিশক্তি যদি b হয় তাহলে কি হবে? তাহলে b সমান হবে হাফ m v1/2 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে v1 এর নিচে 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে 1/4। তাহলে দেখো 1/4টা আগে আসছে, বাকিটা কি পেয়ে যাচ্ছি? a পেয়ে যাচ্ছি। মানে এই যদি v1/2, এখানে দেখো v1 এর স্কোয়ার হচ্ছে /4 হচ্ছে, তাহলে v1 এর স্কোয়ার যেটা সেটাই তো কি আগে দেখো এইটাই তো v1 এর, মানে দেখো যদি এটা স্কোয়ার করি তাহলে দেখো 1/4টাকে যদি আগে নিয়ে আসি তাহলে বাকিটা আমি a কিই পেয়ে যাচ্ছি। সেই জন্য এখানে দেখো যে গতিশক্তিটা কী হয়ে যাচ্ছে 1/4, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট, 1/4 হবে। চলে আসি পরের প্রশ্ন, বলছে যে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? অপশন এ জলের আপেক্ষিক তাপ বেশি, দুধের কম। একদম মানে প্রথম অপশন ইজ কারেক্ট, যে জলের আপেক্ষিক তাপ বেশি বলি কি জল তোমার উত্তপ্ত হতে অনেক বেশি সময় লাগে, অন্যদিকে দুধের আপেক্ষিক তাপ
অনেক কম। তার ফলে কি হয়, অল্প উত্তাপ দিলেই সেটা গরম হয়ে যায়। আপেক্ষিক তাপ কি, আশা করি সেটা জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। তাহলে অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা? অপশন এ শ্রাব্যতা, অপশন বি কম্পাঙ্ক, অপশন সি গতিবেগ, অপশন ডি বিস্তার। তো দেখো, শব্দের গুণ নির্ধারিত হয়, অপশন বি ইজ কারেক্ট, কম্পাঙ্কের মাধ্যমে। চলে আসি পরের প্রশ্নে। নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অপশন এ পিট কয়লা, অপশন বি অ্যান্থ্রাসাইট কয়লা, অপশন সি লিগনাইট কয়লা, অপশন ডি বিটুমিনাস কয়লা। তো আমরা জানি যে সবথেকে উন্নত কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, অপশন বি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। চার্লস ও বয়েলের উভয় সূত্রে ধ্রুবক থাকে কোনটি? অপশন এ ভর, অপশন বি চাপ, অপশন সি উষ্ণতা, অপশন ডি আয়তন। দেখো, চার্লসের সূত্রে আমরা কি জানি, যে চার্লসের সূত্রে সেখানে বস্তুর ভর এবং চাপ সেই দুটো থাকে স্থির। অন্যদিকে যেটা বয়েলের সূত্র, সেখানে থাকে স্থির থাকে বস্তুর ভর এবং বস্তুর উষ্ণতা। তাহলে দেখো, উভয় ক্ষেত্রে কমন হচ্ছে বস্তুর ভর বা গ্যাসের ভর, এক্ষেত্রে গ্যাসের ভর। তো তাই অপশন এ ইজ কারেক্ট, যে চার্লস ও বয়েলের উভয় সূত্রে ধ্রুবক থাকে গ্যাসের ভর বা বস্তুর ভর, যেটা বললাম সেটি। চলে আসি পরের প্রশ্নে। 50 নম্বর প্রশ্নে ম্যাথ রয়েছে, সেটি আমি একদম শেষে নিয়ে এসেছি, বাকিগুলো করে নিই, তারপরে শেষে ম্যাথটা করব। পরবর্তী প্রশ্নে যেটি বলেছে, আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? তো আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি যে সর্বদাই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। সুতরাং অপশন বি ইজ কারেক্ট, 55 ডিগ্রি কিন্তু প্রতিফলন কোণের মানে হবে। এক্ষেত্রে তোমরা 180 থেকে 55 বাদ করে দিয়ে ওই 125 ডিগ্রি করে দিও না যেন, বি কেয়ারফুল। পরের প্রশ্নে আসি। আলোর গতিতে গতিশীল একটি ট্রেনের দৈর্ঘ্য, মানে কত স্পিডে ঘটছে, কত স্পিডে গতিশীল না আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অত স্পিডে যদি একটা গতিশীল হয় ট্রেন, তাই দৈর্ঘ্য কী হবে? অপশন এ অসীম, অপশন বি শূন্য, অপশন সি নির্দিষ্ট, অপশন ডি অপরিবর্তিত। অবশ্যই সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য হবে অপশন বি ইজ কারেক্ট, 0। পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, যে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? আমরা সাধারণত জানি যে উষ্ণতা বৃদ্ধি পেলে আমরা দেখতে পাই যে রোধও বৃদ্ধি পায়, কিন্তু কোন ক্ষেত্রে ঠিক উল্টো ঘটে? অপশন এ তামা, অপশন বি লোহা, অপশন সি সিলিকন, অপশন ডি পারদ। তো উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, সিলিকন। এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু রোধ হ্রাস পায়। পরের প্রশ্নে আসি, যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত অর্ডারের? অপশন এ 1 সেমি, তরঙ্গ দৈর্ঘ্য কত আর কি এক্স রশ্মির, অপশন বি 1 মিটার, অপশন সি 1 অ্যাংস্ট্রম, অপশন ডি 10 মাইক্রোমিটার। তো এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, 1 অ্যাংস্ট্রম। নেক্সট প্রশ্ন এবং এই সেশনের একদম লাস্ট প্রশ্ন, জাস্ট একটা ম্যাথ আছে 50 নম্বর, সেটা করে এই সেশন শেষ হয়ে যাবে আজকের ক্লাসের। সেটি হচ্ছে জৈব অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত। দেখো, জৈব অ্যাসিডে মনে বললেই আমাদের মনে আসে কি, অ্যাসিডিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি জানি আমরা, CH3 COOH, এটাই তো জানি। তাহলে দেখো, এখানে কি গ্রুপ আছে, COOH, এটা হচ্ছে কি কার্বক্সিল গ্রুপ। তাহলে কার্যকরী অ্যাসিড যেটা তো কার্যকরী মূলক জৈব অ্যাসিডের ক্ষেত্রে যেটি হলো অপশন এ ইজ কারেক্ট, COOH। নিচে আছে বি আছে OH, সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, এবং সি আছে অ্যালডিহাইড গ্রুপ, অপশন ডি আছে কিটোন গ্রুপ। তো অপশন এ ইজ কারেক্ট। চলে আসি লাস্ট, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। একটি অঙ্ক রয়েছে 50 নম্বর প্রশ্নের, সেটিতে প্রথমে অঙ্কটা দেখার পর তোমরা অঙ্কটাকে নিজেরা করো, তারপর আমার করার সাথে মিলিয়ে নাও। প্রশ্নটা খুবই সোজা প্রশ্ন। প্রশ্নটি বলেছে যে 4 মোল সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় এসটিপিতে উৎপন্ন H2 গ্যাসের আয়তন কত? তাহলে ফার্স্ট আমরা রিয়াকশনটা দেখে নিই। তো রিয়াকশনটা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে Na প্লাস H2O জল, দিয়ে তৈরি হয় কি না, তৈরি হয় সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, আর তার সাথে H2 হাইড্রোজেন গ্যাস। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ বিক্রিয়ক
যে পরমাণুর সংখ্যা আর বিক্রিয়াজাত পরমাণুর সংখ্যাকে সমান করতে হবে। তো তোমার বাঁ দিকে দেখো হাইড্রোজেনের সংখ্যা, ডান দিকে হাইড্রোজেনের সংখ্যা সেম নেই, এদিকে দুটো হাইড্রোজেন রয়েছে, এদিকে তিনটে, সুতরাং আমাদের এটাকে ফিক্সড করতে হবে। তাহলে ফার্স্ট আমি কী করবো না 2H2 লিখবো, তাহলে এটা হাইড্রোজেনের 4টে হলো, তাহলে এখানেও একটা 2H2 হবে, তাহলে এইদিকে দুটো হয়ে গেল, তাহলে এই দিকটা ঠিক হয়ে গেল, হাইড্রোজেন ফিক্সড, তাহলে সোডিয়াম এইদিকে দুটো, তাহলে এইদিকেও সোডিয়াম কটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণটা কী হলো, 2Na প্লাস 2H2O ইকুয়ালস টু হলো 2NaOH প্লাস H2। তার মানে এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি, আমরা বলতে পারি 2 মোল সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় যখন H2 উৎপন্ন হয় তখন তার আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা আমরা সমীকরণ থেকে পাচ্ছি। আমরা কি লিখতে পারি না 2 মোল সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় এসটিপিতে যে হাইড্রোজেন গ্যাসের আয়তন হয় সেটি হচ্ছে 22.4 লিটার। এটা আমরা জানি, এটা আমরা বিক্রিয়া থেকে পেলাম, সমীকরণ থেকে পেলাম, যে সমীকরণটা পেলাম 2Na প্লাস 2H2O ইকুয়ালস টু হচ্ছে 2NaOH প্লাস H2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে গেলে আমাদের 2 মোল সোডিয়াম লাগছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 2 মোল সোডিয়ামের সাথে যখন জল বিক্রিয়া করছে তখন হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল কত না 22.4 ডিভাইডেড বাই 2, আর এবার বলেছে 4 মোল কত, 4 মোলে কত উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে ওপরে কী হয়ে যাবে 4 চলে আসবে, তার মানে কি 2 কেটে যাবে, তাহলে 2, তাহলে 22.4কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো অপশান বি ইজ কারেক্ট, 44.8 লিটার। আশা করছি বোঝা গেছে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে, এবং দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে।